তো 6 এর 1 আমরা আগের দিন এই সেক্টর 5 পর্যন্ত করেছিলাম। 6 এর 1 কি বলছে দেখো, একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে। তো দ্বিঘাত সমীকরণটার বলছে যে বীজ দুটি বাস্তব আবার সমান। তো সেই নেচার অফ রুটস আমরা যে করেছিলাম না, নেচার অফ রুটসটা আমরা কার উপর ভিত্তি করে বলি? ওই নিরূপকটার উপর ভিত্তি করে, তো অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac। তো এই বীজদ্বয় বাস্তব আর সমান কখন হয়? যখন এটা ইকুয়াল টু 0 হয়। তাই এখানেও আমরা যদি এই পুরোটাকে যদি a ভাবি, তাহলে ax স্কোয়ার, এই পুরোটাকে b ভাবলাম প্লাস bx, আর এই পুরোটাকে যদি c ভাবি, তাহলে এই সমীকরণটা চলে আসছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c। তাহলে আমাদের যেহেতু বলে দিয়েছে, এখানে লিখছি যেহেতু বীজ দুটি এখানে যেহেতু বীজ দুটি বাস্তব ও সমান, যেহেতু বীজ দুটি বাস্তব ও সমান, তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি এটা, যে এই জিনিসটা বি স্কোয়ার মাইনাস 4ac, যেখানে বি বলতে কোনটা? বি বলতে তো এইটা 2mc প্লাস 2mc, তাহলে বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বলতে 1 প্লাস এম স্কোয়ার ইন্টু সি বলতে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আমাকে এটা প্রুভ করতে হবে। জাস্ট ক্যালকুলেশন করা, আর তো কোনো কাজ নেই। একে ক্যালকুলেশন করলে কত হয়? একে ক্যালকুলেশন করলে হয় হচ্ছে আমাদের 4m স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4, এটা যদি গুণ করে দিই আমরা, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে 4টা কমন নিয়ে ওদিকে চলে গেল, 0 হয়ে গেল। তাহলে এখানে থাকে এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল টু 0। তো এম স্কোয়ার সি স্কোয়ার এম স্কোয়ার সি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, সি স্কোয়ারটাকে ওই ডান দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি, আর এই দুটো থেকে এ স্কোয়ার কমন নিলে 1 প্লাস এম স্কোয়ার। তো দেখো আমাদেরকে এইটাই কিন্তু প্রুভ করতে দিয়েছে, যে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। তো এটা প্রুভ হয়ে গেল। আশা করি বোঝা গেছে। নাম্বার 2 যে সমাধানটা, এ তো পরিচিত সমাধান, অনেকবার হয়েছে, তো আশা করি এটা পেরেছি আমরা সবাই। পেরেছো তারা মিলিয়ে নাও, আর যারা পারোনি তারা দেখে নাও। তো জাস্ট 1/x টা এদিকে চলে আসছে, মাইনাস 1/x, এদিকে 1/a প্লাস 1/b। তাহলে লসাগু কত হয়? না, লসাগু হয় হচ্ছে a প্লাস b প্লাস x ইন্টু x, আর এখানে হয় x, একবারে করে দিচ্ছি, মাইনাস a মাইনাস b মাইনাস x। এখানেও লসাগু ab, এখানে b, এখানে a, মাইনাস x প্লাস x কেটে যায়। যদি এখান থেকে মাইনাস কমন নিই, তাহলে আমাদের থাকবে হচ্ছে a প্লাস b, আর নিচে যদি গুণ করে দিই আমরা,
ax প্লাস bx প্লাস x স্কোয়ার, এদিকেও আমাদের থাকছে ওপরে a প্লাস b, নিচে ab, তাই ab a প্লাস b কেটে গেলে এখানেও 1 থাকবে ইন্টু এখানেও 1 থাকছে। ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি, ক্রস মাল্টিপ্লিকেশন এটার সঙ্গে 1 গুণ করলে এটাই হবে, অর্থাৎ x স্কোয়ার প্লাস ax প্লাস bx ইকুয়াল টু মাইনাস ab। ফার্স্টের দুটো থেকে x কমন নিলে থাকে x প্লাস a, আর এখানে bx ab এদিকে আসলে প্লাস ab হয়, তাহলে b যদি কমন নিয়ে নি, একটু স্টেপ জাম্প করে করছে এই কারণে, কারণ যেটা অনেকবার হয়েছে এবং তোমরা পেরেওছো। তাহলে এখান থেকে আমরা কমন নিলে হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস b ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা দুটো লিখতে পারি, আইদার x plus a 0 or x plus b 0। তাহলে এখান থেকে x equal to minus a and x equal to minus b। এই হচ্ছে আমাদের দুটো সলিউশন। এটাকে সেভ করে নিই। আচ্ছা, পরের অঙ্কগুলো দেখি কি আছে। নাম্বার 7, করণীর অঙ্ক ম্যাক্সিমামের দেখছি একটু প্রবলেম হচ্ছে। সেভেনের 1 এও তো অনেকবারই করা অঙ্ক। দেওয়া আছে a proportionate b, তো a proportionate b and b proportionate c। তো এখান থেকে লিখি b is equal to k1c, k1 equal to ধ্রুবক। এই যে ব্র্যাকেটের যে জিনিসগুলো, এইগুলো কিন্তু দিতে হয় যখন আমি বর্গ করছি, পাশে কিন্তু লিখে দিতে হয়। এইগুলো অনেকের খাতায় মিসিং আছে। এখানে ধরছি a is equal to k2b, আমি আর লিখছি না ব্র্যাকেটে। যেহেতু b এর মান k1c, তাহলে এখানে k1 k2c, k1 k2c কে আমি k ধরে নিচ্ছি, আবার ব্র্যাকেটে লিখে দিচ্ছি যে k1 k2 is equal to k। তাহলে আলটিমেটলি যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে a is equal to k into c and b is equal to k1 into c। আমাকে প্রুভ করতে দিয়েছে এইটা, লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের এটা, প্রপোর্শনেট রাইট হ্যান্ড সাইডে আছে এটা। যখন এরকম প্রপোর্শনেট প্রুভ করতে দেয়, আমরা কি দেখাতে পারি বা দেখাতে চাই, সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে যেটা আমাদের দিয়েছে, অর্থাৎ a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব বাই abc ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এইটাকে আমাদের দেখাতে হবে ধ্রুবক, অর্থাৎ ইন টার্মস অফ কে, k1 বা কোনো সংখ্যা 1 2 3, এইগুলো দিয়ে আমাকে দেখাতে হবে। তো আমরা যেহেতু এখানে a এবং b এর মান পেয়েছি, তাহলে a b মানগুলোকে আমরা পুট করে দিই এখানে। তো এর মান কত? এর মান হচ্ছে k ইন্টু c, তাহলে k ইন্টু c তার হোল কিউব। b এর মান কত? b এর মান হচ্ছে k1 ইন্টু c তার হোল কিউব। এখানেও b এর মান k1 ইন্টু c তার হোল কিউব। c এর তো কোনো মান নেই, তাই c কিউব। এখানেও c এর কোনো মান নেই, c কিউব। এখানে a কিউব মানে k ইন্টু c তার হোল কিউব। নিচে a মানে হচ্ছে k ইন্টু c, b মানে হচ্ছে k1c, c মানে তো এমনি c, a কিউব মানে হচ্ছে kc তার হোল কিউব, b কিউব মানে হচ্ছে k1c তার হোল কিউব, c কিউবটা এমনি c কিউব। তাহলে আলটিমেটলি কত হচ্ছে, আমি একটু স্টেপ জাম্প করব।
এটা তো গুণের আকারে আছে, তাহলে এটা কে কিউব সি কিউব k1 কিউব সি কিউব। তাহলে আমাদের এখানে যেটা পাবো সেটা হচ্ছে k1 কিউব k1 কিউব সি কিউব ইন্টু সি কিউব মানে c টু দি পাওয়ার 6। এটাই পাবো হচ্ছে k1 কিউব, এখানে একটা c কিউব ইন্টু সি কিউব মানে c টু দি পাওয়ার 6। এখানে k কিউব সি কিউব আর সি কিউব গুণ করলে হচ্ছে c টু দি পাওয়ার 6। বাইরে যেটা আছে তিনটেকে গুণ করলে আমরা পাচ্ছি k1 c গুণ করলে c কিউব, আর ভেতর থেকে একটা c কিউব বেরিয়ে আসবে কমন গিয়ে, তাহলে ভেতরে এখানে থাকবে k কিউব, এখানে থাকবে k1 কিউব, এখানে থাকবে 1। তো এখানে কত পাচ্ছি তাহলে, দ্যাট ইজ ইকুয়াল টু, ওপর থেকে আমাদের কমন যাচ্ছে c টু দি পাওয়ার 6, পড়ে থাকছে আমাদের k কিউব k1 কিউব প্লাস k1 কিউব প্লাস k কিউব, নিচে k1 c টু দি পাওয়ার 6, আর পড়ে থাকছে k কিউব প্লাস k1 কিউব প্লাস 1। তো c টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার 6 ক্যান্সেল হয়ে যাচ্ছে। বাদ বাকি যারা পড়ে আছে দেখো সেখানে হয় k, না হয় k1, না হয় 1, মানে সবাই কনস্ট্যান্ট, তাহলে আমরা এটাকে ধ্রুবক বলতেই পারি। তাহলে কি দেখলাম যে এটা বাই এটা যদি ধ্রুবক হয় তাহলে আমরা লিখে দিতে পারছি এই জিনিসটা যে a কিউব প্লাস b কিউব, b কিউব প্লাস c কিউব, c কিউব প্লাস a কিউব, এখানে লিখছি প্রপোর্শনেট a b c a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। প্রমাণিত হয়ে গেল। নাম্বার 2, x ইকুয়াল টু দেওয়া আছে একটা √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, এবং দেওয়া আছে xy ইকুয়াল টু 1। তো এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমেই বলে দিয়েছি আমি যে আগে y এর মানটা বের করব, y ইজ ইকুয়াল টু 1 বাই x। তাহলে 1 বাই x মানে জাস্ট উল্টে যাবে এটা, অর্থাৎ হয়ে যাবে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। তারপরে বলেছিলাম যে x এবং y এর ভ্যালু যখন পেয়ে গেলাম, অঙ্ক কি দিয়েছে না দিয়েছে পরের কথা, আগে x প্লাস y কে বের করবো আমরা। x প্লাস y কত হচ্ছে √7 প্লাস √3, x এর ভ্যালু হচ্ছে এটা, y এর ভ্যালু হচ্ছে এটা, √7 মাইনাস √3 √7 প্লাস √3। তাহলে লসাগু একটু স্টেপ জাম্প করছি, a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর ওপরে হবে √7 প্লাস √3 হোল স্কোয়ার। লিখি √7 প্লাস √3 হোল স্কোয়ার, আর এখানে হবে প্লাস দিয়ে √7 মাইনাস √3 তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, সেটাকে আবার যদি আমরা ভাঙাই তাহলে হয় 2 ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার মানে √7 এর স্কোয়ার মানে 7 প্লাস b স্কোয়ার মানে √3 স্কোয়ার মানে 3, নিচে হচ্ছে 4, 2 দিয়ে 4 কে কাটলে 2, তার আলটিমেটলি ওপরে 10/2 ক্যান্সেল করলে তাহলে x প্লাস y এর মান পেয়ে গেলাম 5, xy তো 1 দিয়েই দিয়েছে আমরা। হ্যাঁ স্যার এই জায়গাটা কি করলেন আরেকবার বলুন। এই যে ওই হ্যাঁ তার নিচের লাইনটা কি একটা বললেন, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার ক্লাস 8 এর সূত্র আছে, যদি হোল স্কোয়ারের সূত্র যদি না মনে থাকে এটাকে তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্রে আমরা ভাঙাতে পারি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটাকেও তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে ভাঙাতে পারি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে প্লাস 2ab এখানে মাইনাস 2ab কেটে যাবে, আর বাকি যেটা থাকবে সেটা এটাই থাকবে, তাই সেটাকে একবারে লেখা হচ্ছে। মানে এই একটা সূত্র, সূত্র তো আকাশ থেকে পড়ে না, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, জিনিসটা এরকম ছিল। তা আমরা যদি সূত্রেও যদি ভাঙিয়ে দিই, a প্লাস বি হোল স্কোয়ারকে ভাঙালে কত হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার।
a মাইনাস বি হোল স্কোয়ারকে ভাঙালে কত হয়? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে মাইনাস 2ab প্লাস 2b কেটে গেল। তাহলে কটা a স্কোয়ার আছে? দুটো। কটা বি স্কোয়ার আছে? দুটো। তাহলে কমন নিলে কত হয়? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাই এইটাকে সরাসরি এই সূত্রটা লেখা হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেটাই লেখা হয়েছে এখানে। 2 ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার বলতে কে? a বলতে তো এখানে √7, b বলতে √3, a বলতে √7, b বলতে √3। তাহলে a স্কোয়ার মানে কি? √7 স্কোয়ার মানে কত হবে? 7 হবে। আর b বুঝতে স্কোয়ার মানে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে। তাহলে এবার বাম পক্ষ চলে আসি আমরা। বাম পক্ষে আমাদের কি দিয়েছে? বাম পক্ষতে দিয়েছে x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ারকে আমরা ভাঙিয়ে নিচ্ছি। a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab আর প্লাস xy উপরে ছিল। আবার নিচেরটাও x স্কোয়ার প্লাস y স্কোয়ারকে সে একই সূত্র লিখছি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab আর নিচে আছে মাইনাস xy। এবার ভ্যালুগুলোকে বসিয়ে দিই। x প্লাস y এর মান পেয়েছি কত? 5 তার স্কোয়ার মাইনাস 2xy প্লাস xy যোগ বিয়োগ করলে মাইনাস xy হয় আর xy এর মান 1, তাহলে মাইনাস 1 বসে গেল। নিচেও এখানে 5 বসাচ্ছি, মাইনাস 2xy মাইনাস xy মাইনাস 3xy, তাহলে 3 ইন্টু 1। তাহলে আলটিমেটলি ভ্যালু পাচ্ছি কত? আমরা ভ্যালুটা পাচ্ছি হচ্ছে গিয়ে উপরে আমাদের 25 মাইনাস 1, নিচে 25 মাইনাস 3, দ্যাট ইজ 24/22, ক্যান্সেল করলে হচ্ছে 12/11। আমাদের কি দিয়েছে প্রুভ করতে? দেখো 12/11 প্রুভ করতে দিয়েছে, তাহলে রাইট হ্যান্ড সাইড। তাহলে বাম পক্ষ নিয়ে শুরু করেছিলাম, ডান পক্ষ পেয়ে গেলাম, প্রমাণিত হয়ে গেল। এটা সেভ করে নিই। ওকে, নেক্সট কি আছে দেখি। নাম্বার 8। নাম্বার 8 এরটা তো প্রথমটা তো বুঝতেই পারছো যে এটা একদম সোজাই অঙ্ক। এখানে দেওয়া আছে h to b is equal to c is to d is equal to e is to f is equal to k ধরি, যেটা not equal to 0। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা? a by b, c by d, e by f equal to k। তাহলে একটু স্টেপ জাম্প করছি। a by b is equal to k, ঠিক আছে দরকার নেই। a by b equal to k, c by d equal to k, e by f equal to k। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে a is equal to b k, এখান থেকে যেটা পাই c is equal to d k, এখান থেকে যেটা পাই e is equal to f k। তাহলে a c e এর মান পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে প্রত্যেকটা অনুপাতের মান এটা, অর্থাৎ এখানে আমরা প্রত্যেকটা অনুপাতের মানকে ধরেছি k, তার মানে এইটার ভ্যালু আমাকে k দেখাতে হবে। যদি দেখাতে পারি তাহলে এটা প্রত্যেকটা অনুপাতের মান এটার সঙ্গে সমান হচ্ছে k। তো নিয়ে নিই ওটা। কি কি আছে? 5a minus 7c minus 13e by 5b minus 7d minus 13f। তো যদি ভ্যালুগুলোকে পুট করে দিই আমরা এখানে, তাহলে 5a, a মানে কত? bk, 7c, c মানে কত? dk, 13e, e মানে কত? f into k। নিচে যেমন থাকা থাকলো। নিচে আমাদের আছে 5b minus 7d minus 13f। তো ওপর থেকে আমাদের কমন যায় জাস্ট k, শুধু k কমন যায়। তাহলে যদি k কমন যায় তাহলে পড়ে থাকে কত? পড়ে থাকে দেখো 5b
মাইনাস 7d মাইনাস 13f, আর নিচেও কত থাকছে, নিচে তো 5b মাইনাস 7d মাইনাস 13f। তাহলে এই দুটো একই জিনিস, কেটে গেলে আলটিমেটলি কি পড়ে থাকছে আমাদের, পড়ে থাকছে কে। অর্থাৎ সেই কেটা কি ধরেছিলাম আমরা, কেটা তো ধরেছিলাম যে এইগুলোর অনুপাত সমান হচ্ছে কে, তো এটার সঙ্গে আবার কে সমান, সুতরাং আমরা কি বলতে পারি, এই প্রত্যেকটা অনুপাতের মান ওটা। না বুঝলে বলো। নাম্বার 2 এরটা বইয়ের উদাহরণে করে দেওয়া আছে, a plus c minus b by b plus c minus a is equal to a plus b plus c by 2a plus b plus 2c। তো প্রথমত আমরা কি করছি, এখানে একটা 2, এখানে একটা 2 গুণ করছি, এবং এখানেও একটা 2, এখানেও একটা 2 গুণ করছি, গুণ করে তারপরে সংযোজন প্রক্রিয়া করছি। লিখছি প্রতিটি অনুপাত হয়, কি হয়, তাহলে উপরে যোগ করো, 2b প্লাস a প্লাস c মাইনাস b প্লাস 2a প্লাস 2b প্লাস 2c, আর নিচেরটা যোগ করলে কত হবে, 2a প্লাস 2b প্লাস b প্লাস c মাইনাস a প্লাস 4a প্লাস 2b প্লাস 4c। এটা কি করলাম না, সংযোজন করে। যদি ক্যালকুলেশন করা যায়, আগে এ গুলোকে নিয়ে বিচার করো, এ কোথায় কোথায় আছে দেখো, এখানে এ, এখানে এ, আর কোথাও এ নেই, তাহলে এ আর 2a 3a। আচ্ছা বি যদি দেখো, এখানে বি, এখানে বি, এখানে বি, তাহলে 2 আর 2 4 থেকে একটা বি চলে গেলে হচ্ছে 3b, আর সি আছে বাকিগুলোয় 3c। নিচে যেখানে যেখানে এ আছে প্লাস 2a মাইনাস এ প্লাস এ প্লাস 4a, মানে নিচে হচ্ছে 5a, b প্লাস 2b প্লাস b প্লাস 3b প্লাস 2b 5b, c c আর 4c হচ্ছে 5c। তাহলে দেখো ওপরে থেকে আমরা 3 কমন নিচ্ছি, দিয়ে আমাদের থাকছে a প্লাস b প্লাস c, নিচে 5 কমন নিচ্ছি, থাকছে a প্লাস b প্লাস c। এবার এখান থেকে দুটো কন্ডিশন আসতে পারে, এক, a প্লাস b প্লাস c 0 হলে কি হবে, আর a প্লাস b প্লাস c নট ইকুয়াল টু 0 হলে কি হবে। তা আমরা এখানে এটা কেটে দিচ্ছি, দিয়ে পাশে লিখে দিচ্ছি যে যদি, এই কথাটা লিখে দিচ্ছি, a প্লাস b প্লাস c নট ইকুয়াল টু 0 হয়। আসলে এই কন্ডিশনটা দেওয়া থাকে, মানে বইয়ে যে অঙ্কটা আছে সেখানে কন্ডিশনটা দেওয়া আছে যে a প্লাস b প্লাস c নট ইকুয়াল টু 0। এখানে যেহেতু কন্ডিশনটা দেওয়াই নি আমাদেরকে, তাহলে কন্ডিশনটা আমাকে লিখে দিই, এবং এই কন্ডিশনটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই প্রত্যেকটা অনুপাতের মান পেলাম 3/5, তার মানে b বাই a প্লাস b এটাও 3/5। তারপরে আবার ধরো a প্লাস c মাইনাস b বাই b প্লাস c মাইনাস a এটাও 3/5। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি আমরা সেটা পাবো 3a প্লাস 3b ইজ ইকুয়াল টু 5b। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 3a ইজ ইকুয়াল টু 2b। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে a বাই 2 ইজ ইকুয়াল টু b বাই 3। থাকলো এটা 1 নম্বর। এটাকেও যদি কোনাকুনি গুণ করে দিই আমরা, তাহলে কত পাবো দেখো, 5a প্লাস 5c মাইনাস 5b ইজ ইকুয়াল টু 3b প্লাস 3c মাইনাস 3a। তাহলে মাইনাস 3a এদিকে চলে আসলে 8a ইজ ইকুয়াল টু মাইনাস 5b ওদিকে গেলে 8b, 5c ওদিকে গেলে মাইনাস 2c, সব কটাকে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 4a 4b মাইনাস 3। একটা কাজ করি, এখানে যে রিলেশন পেয়েছি 2b ইজ ইকুয়াল টু 3a সেটা বসিয়ে দিচ্ছি, 2 ইন্টু 2b এর জায়গায় 3a মাইনাস c। স্যার এটা পরের অনুপাতটা নিয়ে করতে হবে না? হ্যাঁ এটা পরের অনুপাতটা নিয়ে করলে হবে না? হ্যাঁ, যে কোনো একটা, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে 6a
তাহলে 4a minus 6a equal to minus c, তাহলে minus 2a এখান থেকে is equal to minus c, মাইনাস মাইনাস গেল, তার মানে এখান থেকে এখানে কাজ করি, এখানে আবার 2 গুণ করে দিচ্ছি, তাহলে 4a equal to 2c, কারণ দুইটা না গুণ করলে a by 2 আসবে না, c by 4 আসবে না, এটা 2 নম্বর। তাহলে 1 নম্বরে ছিল a by 2 is equal to b by 3, আর 2 নম্বরে পেলাম a by 2 is equal to c by 4। তাহলে সেই দুটোকে একসঙ্গে মার্জ করে আমরা কি লিখতে পারছি, a by 2 is equal to b by 3 is equal to c by 4, যেটা আমাদেরকে দিয়েছে দেখো প্রমাণ করতে, a by 2 b by 3 c by 4। এই জায়গাটা কি করলাম বুঝতে পারলে তো? এখানে তো আমাদের ছিল 2a is equal to শুধু c, তাহলে সেখান থেকে তো a is equal to c by 2 পাচ্ছিলাম, যেহেতু আমাকে এখানে a by 2 আনতে হবে, তাই এটা 2 গুণ করে দিলাম দুদিকে, অসুবিধা তো কিছু নেই, কনস্ট্যান্টলি গুণ করাই যায়। বোঝা গেল? যদি এটা দিয়ে করো তাহলেও হবে, যদি এটা দিয়ে করো তাহলে একই হবে। নেক্সট তো পিথাগোরাসের উপপাদ্য, এমনি এক্সট্রা উপপাদ্য আর সম্পাদ্য, আমি এগুলোকে স্কিপ করে যাচ্ছি। আমরা চলে আসছি তারপরের গুলো, অর্থাৎ নাম্বার 12। স্যার 10 এর গুলো স্যার এক একটা পেরেছি স্যার, দু একটা পাচ্ছি না। ঠিক আছে, পাঠিয়ে দিও দেখবো। স্যার দু একটা করিয়ে দিন তাহলে, পরে হবে। চতুর্ভুজের 3টে কোণের মান দিয়েছে, চতুর্থ কোণটা ষষ্ঠিক আর বৃত্তীয় পদ্ধতিতে মান চেয়েছে। তো চতুর্ভুজ মানে আমরা কি জানি, 4টে কোণের যোগফল 360 ডিগ্রি বা 2 পাই। এখানে একটা কাজ করি, রেডিয়ানেই রাখি, পাই বাই 3 আছে, 5 পাই বাই 6 আছে, আর একটা বলেছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু, একে রেডিয়ানে প্রকাশ করতে গেলে পাই বাই 180 দিয়ে গুণ করলে রেডিয়ানে প্রকাশ হয়ে যায়, দ্যাট ইজ পাই বাই 2। তাহলে সুতরাং চতুর্থ কোণটা কত হয়ে যাচ্ছে, চতুর্থ কোণটা হচ্ছে আমাদের 2 পাই থেকে এই সব কটা যোগফলকে বাদ দেওয়া, তো কত হবে, 2 পাই মাইনাস লসাগু হচ্ছে 6, 3 দুগুণে 6, 2 পাই প্লাস 5 পাই প্লাস 3 পাই, হ্যাঁ এটারও লসাগু করে দিই, 6, 12 পাই মাইনাস 5 আর 3 8 আর 2 10, 10 পাই, দ্যাট ইজ 2 পাই বাই 6, 2 দিয়ে কাটলে 3 পাই বাই 3। তাহলে বৃত্তীয় মানটা পেয়ে গেলাম, বৃত্তীয় পদ্ধতিতে বের করতে বলেছিল। এই পাই বাই 3 মানে হচ্ছে কত, না পাই বাই 3 মানে হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ 180 বসিয়ে দিলাম, নিচে 3, তাহলে বেরিয়ে গেল 60। তাহলে আমরা ষষ্ঠিক মানটাও পেয়ে গেলাম। আমাদের দুটো মানই চেয়েছিল, ষষ্ঠিক আর বৃত্তীয়, হয়ে গেল। তারপরটা আমাদের দিয়েছে 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু cos থিটা ইজ ইকুয়াল টু 4x। নাম্বার 2, 1 প্লাস 4x স্কোয়ার cos থিটা ইজ ইকুয়াল টু 2x। তো এখান থেকে আমরা এটাই তো 4x is equal to 4x, তাহলে এখান থেকে আমরা cos থিটা ইকুয়াল টু যেটা পাই 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। তো এখানে ত্রিভুজ দিয়েও করা যায়,
যদি আমরা সূত্র দিয়ে করতে চাই তাহলে আমরা জানি যেটা যে sin থিটা is equal to root over 1 minus cos square theta। কেন? যেহেতু sin square theta plus cos square theta 1, যেহেতু sin square theta plus cos square theta is equal to 1, তাহলে এখান থেকে sin square theta সমান সমান কত পাওয়া যায়? 1 minus cos square theta। তাহলে sin theta কত পাবো? root over 1 minus cos square theta। তো এবার যদি আমরা cos এর জায়গায় যদি ভ্যালুটাকে বসিয়ে দিই, cos theta এর ভ্যালু কত পেয়েছি? cos theta এর ভ্যালু পেয়েছি 4x by 1 plus 4x square। তাহলে এই পুরোটার হোল স্কোয়ার, মানে ওপরটারও স্কোয়ার নিচেরটারও স্কোয়ার। তো লসাগু যেটা হবে সেটা হচ্ছে 1 plus 4x square এর হোল স্কোয়ার। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে 1 plus 4x square এর হোল স্কোয়ার মাইনাস 16। 16টাকে আমরা 4 into 1 into 4x square লিখতে পারি। তাহলে আমাদের সুবিধে কি? সুবিধার কিছুই না, উপরেরটা একটা সূত্র পড়ে গেল যে a plus b হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে সেটাকে আমরা লিখতে পারি a minus b হোল স্কোয়ার। আর নিচে আমাদের আছে 1 plus 4x square এর হোল স্কোয়ার। তার যদি আমরা রুট করি তাহলে আমাদের জাস্ট স্কোয়ারটা উঠে যাবে, 1 minus 4x square 1 plus 4x square। কার ভ্যালু পেলাম? sin থিটার ভ্যালু। আমাকে কার মান বের করতে দিয়েছে? cosec থিটা প্লাস cot থিটা। তাহলে cosec থিটা প্লাস cot থিটা। cosec মানে আমরা জানি 1 by sin থিটা, আর cot মানে আমরা জানি cos থিটা by sin থিটা। তো sin থিটার মান আমরা বের করেছি এটা, তাহলে 1 by sin থিটা মানে উল্টে যাবে এটা ভগ্নাংশের নিয়ম অনুযায়ী, অর্থাৎ এটা হবে 1 plus 4x square by 1 minus 4x square। এখানে যেটা হবে cos থিটা by sin থিটা। cos থিটার মান তো আমরা জানি যে 4x by 1 plus 4x square, 4x by 1 plus 4x square। আর sin থিটার মান জানি 1 minus 4x square by 1 plus 4x, দুটো কেটে গেল। তাহলে এখানে লসাগু কত হয়ে যাচ্ছে? লসাগু হয়ে যাচ্ছে 1 minus 4x square, ওপরে 1 plus 4x square plus 4x। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলছি উপরে যে স্টেপটা জাম্প করলেন না স্যার, ওটা ঠিক বুঝতে পারলাম না। cos থিটা মানে কি? 4x by 1 plus 4x square তো। আর sin থিটা মানে কি? 1 minus 4x square by 1 plus 4, এটা কেটে যাবে না? হ্যাঁ স্যার। তাহলে পড়ে থাকবে কি? 4x by 1 minus 4x square। তাহলে লসাগু 1 minus 4x square, এখানে 1 plus 4x square plus 4x। ওপরেরটা হয়ে যায় 1 plus 2x এর হোল স্কোয়ারের সূত্র, নিচেরটাকে ভাঙালে হচ্ছে a plus b into a minus b। তাহলে একটা কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকছে 1 plus 2x by 1 minus 2x, যেটা আমাকে দিয়েছিল প্রুভ করতে, 1 plus 2x by 1 minus 2x। তো এই পেজটা সেভ হোক। নেক্সট অঙ্কটাকে আমরা পরের পেজে তুলে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ স্যার বলছি cot থিটার মানটা আরেকবার একটু ভালো করে দেখাবেন। কোনটা? cot থিটার মান। এটা? হ্যাঁ হ্যাঁ। cot মানে তো কি আমাদের? cot মানে তো cos by sin। হ্যাঁ cos থিটার মান কত জানি আমরা? cos থিটার মান তো এটা 1 plus 4x square। 4x by 1 plus 4x square। এখানে লেখা হয়েছে 4x by 1 plus 4x square, cos থিটার জায়গায় উপরে। sin থিটার মান কত বের করেছি? এই যে 1 minus 4x square by 1 plus 4x square। তাহলে sin থিটার জায়গায় 1 minus 4x square by 1 plus 4x square। তো ওই ভগ্নাংশের যে নিয়ম, বড় দাগ তো আমাদের এইটা, এটা তো আমাদের বড় দাগ। লবে আছে হচ্ছে cos আর হরে আছে sin, তাহলে 1 plus 4x square 1 plus 4x square ক্যান্সেল হয়ে যাবে তো।
জাস্ট পড়ে থাকবে কত 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ারই তো পড়ে থাকবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা লাস্ট ওয়ান, cosec স্কোয়ার 22 cot স্কোয়ার 68, এটাও পরিচিত অঙ্ক, আমাদের বইয়েরই অঙ্ক। তো যদি আমরা লেফট হ্যান্ড সাইড নিই, লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে সবকটাকে আমরা নিয়ে যেতে চাইবো হচ্ছে 68-এ, আর 68-এ নিয়ে গেলে দুটোকে নিয়ে যেতে হবে। তাহলে cosec স্কোয়ার 22 ইন্টু cot স্কোয়ার 68, তো cosec স্কোয়ার 22 কে আমরা লিখতে পারি 90 মাইনাস 68 ইন্টু cot স্কোয়ার 68, তাহলে cosec থিটা, cosec 90 মাইনাস থিটা হচ্ছে sec থিটা, আর cot কে আমরা লিখতে পারি cos বাই sin, মানে cos স্কোয়ার থিটা নিচে sin স্কোয়ার 68, তাহলে sec স্কোয়ার 68 আর cos স্কোয়ার 68 1 হয়ে যাচ্ছে, নিচে আমাদের থাকছে sin স্কোয়ার 68, আবার 1 বাই sin স্কোয়ার 68 মানে cosec স্কোয়ার 68। এটা পেলাম লেফট হ্যান্ড সাইড থেকে। চলে আসি রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে আমাদের দিয়েছে sin স্কোয়ার 22 প্লাস sin স্কোয়ার 68 প্লাস cot স্কোয়ার 68, sin স্কোয়ার 22 কে আমরা আবার কি লিখতে পারি 90 মাইনাস 68 প্লাস sin স্কোয়ার 68 প্লাস cot স্কোয়ার 68, তো sin 90 মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা, cos স্কোয়ার 68 প্লাস sin স্কোয়ার 68 প্লাস cot স্কোয়ার 68, এইখান থেকে এইটুকুনি দিকে যদি তাকাও তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে 1 প্লাস cot স্কোয়ার 68 আবার 1 প্লাস cot স্কোয়ার থিটা, সেটা মানে হচ্ছে cosec স্কোয়ার থিটা। তা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের ইকুয়াল হয়ে গেল, প্রমাণও হয়ে গেল। আচ্ছা থার্টিনের একেরটা কি বলছে দেখো, 150 মিটার চওড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীতে দুটি সমান উচ্চতার স্তম্ভ আছে। তো দুটো উচ্চতা সমান, ধরে যাক এটা হচ্ছে আমাদের সেই রাস্তাটা 150 মিটার, এখানে একটা স্তম্ভ, ঠিক এইদিকে আরেকটা স্তম্ভ, সমান উচ্চতা, দুটো স্তম্ভ আছে। স্তম্ভ দুটির মাঝখানে রাস্তার উপর কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে, তাহলে কোন একটা বিন্দু থেকে হতে পারে, যে কোনো একটা বিন্দু থেকে ওই দুটোর উন্নতি কোণ, একটা 60 একটা 30, তো ধরা যাক যে একটা বিন্দু থেকে এইটা হচ্ছে 60 ডিগ্রি আর সেই বিন্দু থেকে এইটার হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, তো এই কোণটা হচ্ছে 60, এই কোণটা হচ্ছে 30। ABCD দুটো সমান উচ্চতার স্তম্ভ, ABCD দুটি সমান উচ্চতার স্তম্ভ, আমরা যদি, আর তার মাঝখানে একটা বিন্দু E থেকে একটাকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখছি আর একটাকে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছি, তো আমরা ধরে নিই যে প্রত্যেকটা স্তম্ভের দৈর্ঘ্য x মিটার, সমান উচ্চতার, একটা x ধরলে মানে আরেকটাও x। তাহলে এখানে যদি আমরা প্রথম ত্রিভুজটা যেটা আছে আমাদের ABE, সেখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে AB বাই BE is equal to tan 60 ডিগ্রি। AB এর মান তো আমরা x জানি, তাহলে x বাই BE tan 60 এর মান √3, তাহলে এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে BE is equal to x বাই √3 পাবো, মানে BE টা √3 জায়গায় চলে এলো, √3 টা x এর নিচে চলে এলো, থাকলো। আরেকটা ত্রিভুজ হচ্ছে CDE, সেখান থেকে আমরা যেটা পাচ্ছি যেটা CD বাই DE is equal to tan 30,
আচ্ছা সিডির মান কত জানি আমরা? সিডির মান জানি x, 1/√3 আর এটা হচ্ছে 1/√3। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে DE is equal to x√3। তাহলে আমরা DE পেলাম, আমরা BE পেলাম। এবার যেহেতু BD is equal to দিয়েছে 150, আবার BD কে যেহেতু লেখা যাচ্ছে ছবি অনুযায়ী BE plus ED, তাহলে এবার এই ভ্যালুগুলোকে বসিয়ে দিই। BE এর ভ্যালু পেয়েছি x/√3, ED বা DE এর ভ্যালু পেয়েছি x√3 is equal to 150। তাহলে এখান থেকে কমন যাচ্ছে কত? কমন যাচ্ছে x, লসাগু হয় হচ্ছে কমন যাচ্ছে x, লসাগু হচ্ছে √3, পরে হচ্ছে 1 plus 3 is equal to 150। তাহলে এখান থেকে আমরা x equal to পেয়ে যাচ্ছি 150√3/4। তবে ক্যান্সেল করলে 2, এটা ক্যান্সেল করলে 75, √3 মান যেহেতু দেওয়া নেই তাই এরকমই রেখে দাও। আর যদি হাতে সময় থাকে √3 মান বসিয়ে দেবে, 1.732, যা করা করবে। নাম্বার 2, 18 মিটার উঁচু 5 তলা বাড়ির ছাদ থেকে দেখলে একটা মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি। তার মানে ডেফিনেটলি ওই বাড়িটার থেকে মনুমেন্টটা উঁচু, তার জন্যই মনুমেন্টটা বাড়ি থেকে যখন আমি মনুমেন্টটার দিকে তাকাচ্ছি আমাকে উন্নতি কোণে দেখতে হচ্ছে। ধরা যাক এই হচ্ছে আমাদের, এইখান থেকে যখন আমি চূড়ার দিকে তাকাচ্ছি তখন আমাকে একটা উন্নতি কোণে দেখতে হচ্ছে। আর এখান থেকে যখন আমি নিচের দিকে তাকাচ্ছি তখন আমাকে অবনতি কোণে দেখতে হচ্ছে। তার মানে আমাকে এখানে একটা লম্ব টানতে হবে, লম্ব টানতে হবে। বেশ, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত? এটা হচ্ছে 45, আর একটু উঁচু হলে ভালো হতো। আর এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে বাড়ি যদি আমাদের AB হয়, মনুমেন্ট যদি আমাদের CD হয়, এ থেকে যদি CD-র উপর আমরা এই লম্ব টানি তাহলে A 60 হওয়া মানে একান্ত কোণ হিসেবে এও 60 হয়ে যাবে আমাদের। বাড়ি AB দিয়েছে 18 মিটার, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি যে প্রথমত ত্রিভুজ যদি ABD নেওয়া হয় সেখান থেকে AB by BD is equal to tan 60। তো AB এর মান হচ্ছে 18 by BD, tan 60 মান হচ্ছে √3। তাহলে এখান থেকে আমরা BD is equal to পেয়ে যাচ্ছি 18/√3। তো BD এর মান 18/√3, এটাকে ক্যান্সেল করতেই পারি আমরা, √3 দিয়ে ওপর নিচে গুণ করে দিলে হয়ে যাবে দেখো 6√3, বা দরকার নেই। √3 দিয়ে ওপর নিচে গুণ করলে নিচে 3 হবে, 3 দিয়ে 18 কাটলে 6, তাহলে 6√3। তাহলে BD যদি 6√3 হয় তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে therefore AE যেটা আছে সেটাও 6√3 হবে মিটার অবভিয়াসলি। তাহলে AE 6√3 মিটার। এবার চলে আসছি আমরা ত্রিভুজ CEA, সেখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে CE by AE is equal to tan 45 ডিগ্রি। C এর মান আমরা জানি না, AE এর মান এক্ষুনি বের করে রাখলাম 6√3, tan 45 ডিগ্রির মান 1, তাহলে CE is equal to পেয়ে যাচ্ছি 6√3। তাহলে আমাকে বের করতে হবে CD, CD is equal to CE plus ED। আর CE এর মান তো 6√3 জানি, আর যেহেতু এখানে লম্ব টেনেছি তাহলে ED মানে হচ্ছে AB। তো AB এর মান আমাদের দেওয়া আছে 18, এখানেও 6 কমন নিলে জাস্ট √3 plus 3 এত মিটার, এটাই থাক। আর যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে √3 জায়গায় 1.732 বসিয়ে দিয়ে জাস্ট 3 এর সঙ্গে 1.732 যোগ করলে 4.732, 4.732 কে 6 দিয়ে গুণ করে দিয়ে প্রায় লিখে দেবে।
এ হলো আমাদের নাম্বার 13। নেক্সট 14 এটা কি বলছে দেখা যাক। এর 1 এরটা বলছে দেখো 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রস্থ, 6 ডেসিমিটার গভীর একটা চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেন্টিমিটার ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয় তাহলে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে? জাস্ট প্রশ্ন করে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে। তো ধরে নেওয়া যাক যে ধরি জলতল x, এটাও আগে করানো অঙ্ক, x ডেসিমিটার উপরে উঠবে। তাহলে সুতরাং এই যে ওপরে যে উঠলো, যে জলটা ওপরে উঠলো উত্থিত জল, সুতরাং উত্থিত জলের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হচ্ছে x, যেটা ধরেছি আমরা, এত ঘন ডেসিমিটার থাকলো। এই যে জলটা উঠলো কিসের জন্য উঠলো? ওই লোহার গোলকগুলোকে ডোবানোর জন্য। তো এবার লোহার গোলকের ব্যাস দিয়েছে কত? প্রতিটি একটি গোলকের ব্যাস দিয়েছে আমাদের 21 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হওয়া উচিত? ব্যাসার্ধ হওয়া উচিত 21 কে 2 দিয়ে ভাগ করলে 10.5, 1.5 হয়ে যায় ম্যাক্সিমাম ছেলেমেয়ের ক্ষেত্রে। সেন্টিমিটারকে ডেসিমিটার আনতে গেলে আরো 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1.05 ডেসিমিটার। তাহলে সুতরাং আয়তন কত হয়ে যাবে একটি গোলকের? আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, এত ঘন ডেসিমিটার। এরকম কটা গোলক ডুবিয়েছি? 100টি গোলক। তাহলে 100টি গোলকের আয়তন কত হবে? না এর সঙ্গে 100 গুণ করতে হবে, 4/3 পাই 1.05 এর হোল কিউব ইন্টু 100, এত ঘন ডেসিমিটার। তাহলে এই যে গোলকের আয়তন আর উত্থিত জলের আয়তন এই দুটো সমান হবে। অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্নানুসারে আমরা বলতে পারি যেটা, সেটা হচ্ছে 21 into 11 into x and that is equal to 4/3 পাই 22/7 into আপাতত এটাকে 1.05 হোল কিউব লিখি, পরে দেখা যাচ্ছে। এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। তো x ইকুয়াল টু, এবার দাগটা টেনে নি স্যার। হ্যাঁ স্যার বলছি এখানে মেঘ যে আছে না, ও বলছে ওর ক্লাস শুরু হয়ে গেছে, ওর ইয়ে কাজ করছে না মাইক, তাই জন্য বলতে পারছে না। ও মেসেজে বলেছে দেখুন। হ্যাঁ হ্যাঁ বেরিয়ে যা। নিচে 3 into 7 into 21 into 11। এবার জাস্ট কাটাকুটি করতে হবে। এই দশমিক তুললে নিচে 100, 100 কেটে যায়, এগারো দিয়ে 22 কে কাটলে 2, 21 দিয়ে 105 কে কাটলে 5। আচ্ছা লিখি এখানে
তাহলে therefore x equal to কি পড়ে থাকলো আমাদের, x equal to পড়ে থাকছে উপরে 4 into 2 4 into 2 into 1.05 into 1.05 into 5 নিচে 3 into 7 into 5 নিচে 3 into 7। তো সেই দশমিক তুলে দিলে নিচে আবার একটা 100 নিয়ে আসি, 3 দিয়ে 3 ত্রিক্ষে 9, 3 5 15, 7 দিয়ে হচ্ছে 5, তাহলে 5 5 25, 4 25 100, 2 গুণে 200 into 1.05 নিচে হচ্ছে আমাদের 100, এই দশমিক তুললেও নিচে আরেকটা 100 লিখতেই পারি, 105 2 গুণে 210, দুটো শূন্য, নিচে 1 2 3 4, তিনটে শূন্য কেটে যাচ্ছে, তাহলে এক ঘর আগে দশমিক বসবে 2.1 ডেসিমিটার, তাহলে জলতল 2.1 ডেসিমিটার উপরে উঠবে। অর্থাৎ এই যে অর্ধেক জলপূর্ণ ছিল এই কথাটার কিন্তু কোনো মানেই থাকলো না। যদি আমাদেরকে বলতো যে অর্ধেক জলপূর্ণ আছে, এই 100টা লোহার গোলক ডোবানোর ফলে এখন জলতল কোন উচ্চতায় উঠবে, তখন আমাদের এই অর্ধেক জলপূর্ণ তখন 6 ডেসিমিটার গভীর ছিল, তাহলে অর্ধেক জলপূর্ণ মানে 3 ডেসিমিটার ছিল, তাহলে তার সঙ্গে তখন 2.1 যোগ করে দিতাম 5.1 ডেসিমিটার। কিন্তু আমাকে সেটা প্রশ্ন করেনি, আমাকে জাস্ট প্রশ্ন করেছে এটা জলতল কত ডেসিমিটার উঠবে, তাই জলতল 2.1 ডেসিমিটার উঠবে। এটা নাম্বার 1। নাম্বার 2 কি বলছে, 12√2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এবং 21 মিটার লম্বা লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ি থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট আয়তঘনাকার কাঠের লক তৈরি করলে তাতে কত পরিমাণ কাঠ থাকবে আর কত পরিমাণ কাঠ নষ্ট হবে। তো অ্যাকচুয়ালি ছবি যদি আমাদের আঁকতে হয়, ছবি আঁকতে গেলে আমাদের এরকম ভাবে আঁকতে হবে ছবিটা, যে এই হচ্ছে একটা কাঠের লক, এরকম টাইপের একটু আঁকি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরে যাক এই হচ্ছে আমাদের কাঠের লক, তো এইখান থেকে আমরা বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট ব্যাপারটা অনেকটা এরকম, এই বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, এবার এগুলোকে যোগ করে দিতে, জাস্ট এটা যোগ হবে, এটা যোগ হবে, এটা তো এখানেই যোগ হচ্ছে, তার উপর দিয়ে আর টানছি না, এখানেই থাকবে এটা। তাহলে এই হচ্ছে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে লম্ববৃত্তাকার চোঙ যেটা দিয়েছে তার কি দিয়েছে, দেখো ব্যাস দিয়েছে, তো লেখো লম্ববৃত্তাকার চোঙের ব্যাস, চোঙের ব্যাস কত না 12√2 সেন্টিমিটার, 12√2 সেন্টিমিটার। আর কি দিয়েছে, লম্বা দিয়েছে 21 মিটার, আর ওদিকে যে কাঠের লক তৈরি করছে, আচ্ছা তো মিটার ডেসিমিটার সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ এখান থেকে পেয়ে যাচ্ছি, ব্যাসার্ধ হচ্ছে 6√2 সেন্টিমিটার, আর এই লম্বা যেটা দিয়েছে এর যেটা লম্বা দিয়েছে বা উচ্চতা যেটাই বলো না কেন, উচ্চতা দিয়েছে আমাদের 21 মিটার, তাহলে মিটারকে সেন্টিমিটারে আনলে 100 দিয়ে গুণ সেন্টিমিটারে নিয়ে এলাম, তাহলে কাঠ আছে কত, আয়তন অর্থাৎ পাই
r স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন সেন্টিমিটার কাঠ আছে। থাক, এটা এরকমই থাক। এবার আমাকে আসল কাজ হচ্ছে এই যে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট এই কাঠের লকটার আয়তন বের করা। তো একটু ভেবে দেখো, এই বর্গাকার প্রস্থচ্ছেদ, তাহলে এই বর্গক্ষেত্রের যেটা কর্ণ সেটা কি হবে? ওই চোঙটার ব্যাস, এর বাহুর দৈর্ঘ্য যদি আমরা a ধরি, তাহলে ভূমির বাহুকে যদি আমরা a সেন্টিমিটার ধরি, তার মানে ওই কর্ণের সূত্রটা কি? √2 ইন্টু a, এটা সমান সমান কত হবে? তার ব্যাস তো দিয়েছিল আমাদের 12√2, তাহলে এর বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 12, ভূমির বাহুর দৈর্ঘ্য। সুতরাং তার আয়তন কত হচ্ছে? ভূমির ক্ষেত্রফল অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার ইন্টু উচ্চতা। উচ্চতা মানে হচ্ছে এই পুরোটা, তো সেটা উচ্চতা কত দিয়েছে? উচ্চতা তো পেয়েছে 2100। উচ্চতা তো আমাদের 2100 সেন্টিমিটার। তাহলে এত ঘন সেন্টিমিটার হচ্ছে, তাহলে 144 ইন্টু 2100, 144 একে 144 এর 4 হাতে 14, 144 দুগুণে 288, 288 আর 14 হচ্ছে 302, আর দুটো শূন্য। তাহলে এত ঘন সেন্টিমিটার কাঠ থাকবে আমাদের। অর্থাৎ এই যে প্রশ্নটা করেছে যে আয়তঘনকার কাঠের লক ধরে তাতে কত পরিমাণ কাঠ থাকবে, এইটা আমরা পেয়ে গেলাম। আর বলেছে সেকেন্ড ওয়ান বলেছে যে কত পরিমাণ কাঠ নষ্ট হবে। তো নষ্ট হবে মানে আমাদের টোটাল কাঠ ছিল কোথায়? টোটাল কাঠ ছিল আমাদের এটা, আর যেটা তৈরি হলো সেটায় কাঠ আছে এত, সেটা বিয়োগ করে দিলেই পেয়ে যাব। তাহলে কাঠ নষ্ট হবে পাই মানে তো 22/7 ইন্টু এটা হচ্ছে 36 ইন্টু 2 ইন্টু 2100 থেকে এই 302400 বিয়োগ করতে হবে। 7 দিয়ে হচ্ছে এটা 300, এটা গুণ করলে কত হচ্ছে? গুণ করলে হচ্ছে আমাদের 36 দুগুণে 72, 36 দুগুণে 72, 72 ইন্টু 36 দুগুণে 72 ইন্টু 66, অর্থাৎ এটা হচ্ছে 475200 থেকে 302400 বাদ দিতে হবে। তাহলে আমাদের হচ্ছে 475200 থেকে 302400 বাদ দিলে আমাদের যেটা কাঠ নষ্ট হচ্ছে সেটা হচ্ছে 172800। এত ঘন সেন্টিমিটার কাঠ আমাদের নষ্ট হবে। বোঝা গেল নিশ্চয়ই? তো ক্যালকুলেশনটা একটু বড়। আচ্ছা, লাস্ট ওয়ান। লম্ববৃত্তাকার শঙ্কু তির্যক উচ্চতা দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এটা তো খুবই সোজা। তো তির্যক উচ্চতা দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে। আমরা কি জানি যে ব্যাসার্ধটাকে যদি আমরা r ধরে নিই, ব্যাসার্ধ যদি আমরা 8 সেন্টিমিটার ধরি, তার মানে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার সমগ্র তলের ক্ষেত্রফল, and this is equal to 147.84। পাই মানে 22/7, তাহলে r ইন্টু 7 প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 147.84। তো আমরা এখান থেকে এটা পাবো, সেটা হচ্ছে r স্কোয়ার প্লাস 7r ইজ ইকুয়াল টু 147.84 ইন্টু 7 বাই
22। এই দশমিক তুললে নিচে 100। আশা করি 11 দিয়ে যাবে। 11 দুগুণে 22, 11 একে 11, 3 11 33, 4 11 44, 4 11 44। আবার 2 দিয়ে যাবে। 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 2 দুগুণে 4। আরো যাবে। 2 দিয়ে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 দিয়ে 50। আবার যাবে 2 দিয়ে 25, 2 একে 2, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। এটা গুণ করলে হচ্ছে 25 r স্কোয়ার প্লাস 7 25 175 r ইজ ইকুয়াল টু 7 8 56 6 হাতে 5, 6 7 42 আর 5 47 7 হাতে 4, 7 থেকে 7 আর 4 11, 11 76। তার মানে 25 r স্কোয়ার মাইনাস প্লাস 175 r মাইনাস 1176 ইকুয়াল টু 0। এটাকে করতে হবে আমাকে উৎপাদকের বিশ্লেষণ। 25 into 1176, তো 5 দিয়ে 5 into 1176, 5 দিয়ে 1176, 2 দিয়ে 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 2 একে 2, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 3 দিয়ে 3 4 12, 3 9 27, 7 7 49, বিয়োগ করে আনতে হবে 175। রে বাবারে, কত হবে? তিন দুগুণে 6, 12, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 দিয়ে 3, 5 15, 7 15 105, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 5 দুগুণে 10, দুগুণে 20, দুগুণে 40, আর সাথে 280। আর এটা কত পেলাম? 3 5 15, 105, 280 থেকে 105 বিয়োগ করলে 175। তাহলে এটাকে লিখতে পারবো হচ্ছে আমরা 25 r স্কোয়ার প্লাস 280 r মাইনাস 105 r মাইনাস 1176 ইকুয়াল টু 0। তো কমন যাচ্ছে এখান থেকে 5r, তাহলে পরে থেকে 5r প্লাস 5 5 25, 5 6 30, এটা মাইনাস 15 যদি কমন নিই, না 15 না, 21 কমন নিতে হবে। যদি 21 কমন নিই তাহলে পড়ে থাকে 5r প্লাস 56 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কমন যাচ্ছে 5r প্লাস 56 ইন্টু 5r মাইনাস 21 ইকুয়াল টু 0। তাহলে আইদার 5r প্লাস 56 এটা 0 or 5r মাইনাস 21 এটা 0। তাহলে r is equal to minus 56 by 5, এখান থেকে r is equal to 21 5, এটা তো হওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে 4 5 20, 5 দুগুণে 10। তাহলে আমাকে কি প্রশ্ন করেছিল যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 4.2 সেন্টিমিটার।
আশা করি বোঝা গেল। আচ্ছা, এরপরে যে 15 যে অঙ্কগুলো আছে সেগুলো আশা করি পারবে তোমরা। ওজাইব অঙ্কন করার দরকার নেই, মধ্যমাটা করবে না, সংখ্যাগুরু মান করবে আর যৌগিক গড়টা করবে। আশা করি পারবে, না পারলে আমাকে বলো। তো ক্লাস আমি এখানেই শেষ করলাম।